লাগানো দৃষ্টিতে ধীর পায়ে রোজার সামনে এসে দাঁড়ালো নির্ণয়। এক দৃষ্টিতে তাকিয়ে শুকনো ঢেক গিলছে সে। ও নির্ণয় ভাই। রোজা নির্ণয়ের কোনো সাড়া না পেয়ে বেশ বিরক্ত হলো। একে তো নিয়ে এসেছে শাড়ি, যা সে জীবনে পরেনি। কই তাকে শাড়ি পরাতে সাহায্য করবে, তা না করে এই লোক কিনা ঠায় দাঁড়িয়েছে। কণ্ঠে খানিকটা বিরক্ত নিয়ে আবারও ডাকতে লাগলো রোজা। ও নির্ণয় ভাই, শুনছেন আপনি? না, এবারও যেন কোনো কথা বলছে না সে। রোজার বিরক্তি চরম হয়ে পৌঁছে নির্ণয়ের হাত ধরে ঝাঁকিয়ে দিতে দৃষ্টি ফেরালো নির্ণয়। ভুরুজোড়া কুঁচকে তাকালো রোজার পানে। এইভাবে অর্ধেক শরীর বের করে ঠায় দাঁড়িয়ে আছিস কেন? কি করব, শাড়ি পরতে পারি না তো। কেন? কেন মানে কি নির্ণয় ভাই? কেন মানে হয়? রোজা থতমত খেয়ে ক্যাবলার মতো তাকিয়ে রইল নির্ণয়ের পানে। তা খেয়াল করেই নির্ণয় নিজের ডান ভুরু নাচিয়ে কি হয়েছে বোঝাতেই মুখ খুলল রোজা। আমি তো জানতাম হয় মানে কেন, এখন তো দেখছি কেন মানে হয়। তোর ফাঁকা মাথায় এত প্রেশার দিস না। এখন সমস্যা কি এটা বল। ওয়েট ওয়েট, বাই এনি চান্স তুই কি আমাকে শাড়ি পরিয়ে দিতে বলছিস? রোজা ঠোঁট উল্টিয়ে বাচ্চাদের মতো বলতে লাগলো। দেখো না নির্ণয় ভাই, আমি তো পড়তেই পারছি না, তোকে নিয়ে আর পারি না। নির্ণয় বেড থেকে শাড়ি হাতে নিয়ে রোজাকে পরাতে লাগলো। শখের পুরুষের ঠান্ডা হাতের স্পর্শে বারবার কেঁপে উঠেছে সবে 18-তে পা দেওয়া লস্যময়ী মেয়েটি। প্রণয়ের প্রথম পুরুষের ছোঁয়ায় যেন হৃদয়ে গহীনে ভালোবাসার সুপ্ত ফুল হয়ে ফুটে উঠেছে তার। তা কি আজ নতুন? না, একদমই নয়। এই অনুভূতির জোয়ারে সে ভেসেছে আরও আগে। তা এই পুরুষের জানার কথা নেই। কুচিয়ে তুলে রোজার নাভির নিচে গুজে দিয়ে গেলে কাঁপতে শুরু করলো রোজা। পুরো শরীর অবশ হওয়ার উপক্রম তার। নির্ণয়ের বুকে যেন ঝড় উঠছে। তার পিচ্চি বউ যে এত বড় হয়েছে তা সে বুঝতেই পারেনি। কুচির শেষ অংশটা গুজে দিতে চোখ মুখ খিচে নির্ণয়ের হাত খামচে ধরে রোজা। নির্ণয় বুঝতে পারল রোজার অনুভূতি। রোজার কাছ থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে আলতো হাতে বুকে জড়িয়ে নিল তাকে। এখনও কাঁপছে মেয়েটা। নির্ণয় রোজার পানে তাকিয়ে মুচকি এসে ডাকলো, রোজ পাখি। কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দিল রোজা। আর শক্ত করে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে মুখ লুকোলো নির্ণয়ের বুকে। নির্ণয় অনুভব করলো মেয়েটার উত্তেজনা। তবে এখন ভুল কিছু করা যাবে না ভেবে নিজেকে কন্ট্রোল করে নিল। পকেট থেকে কালো রঙের রুমাল বের করে হাতে নিল। আবারও আলতো হাতে বুক থেকে রোজার মুখ তুলে দাঁড় করালো সামনে। উল্টে ঘুরে দিয়ে মুখ ডুবলো রোজার হাঁটু ছুঁই ছুঁই চুলগুলোতে। বেশ মিষ্টি একটা সুবাস আসছে সেখান থেকে। নির্ণয় বেশ বড় একটা নিঃশ্বাস টেনে বলল, অ্যালকোহল। কিছু বললে নির্ণয় ভাই? আমাদের যেতে হবে পাখি। কোথায়? নির্ণয় কোনো উত্তর না দিয়ে হাতে থাকা কালো রুমাল দিয়ে চোখ বেঁধে দিল রোজা। এ কি নির্ণয় ভাই? কথা শুনে কারো আগে রোজা পিঙ্ক কালারের ঠোঁটের উপর হাত রেখে থামিয়ে দিল। জাস্ট ফলো মিডিয়া। রোজা আর কোনো কথা না বলে পা মেলানো নির্ণয়ের সাথে। রাত 10টা ছুঁই ছুঁই। বীজের পাশে পার্টিতে উপস্থিত সকলে। পার্টির থিম দেওয়া হয়েছে সাদা রং। ডেকোরেশনে পুরোটা সাদাতে করা হয়েছে। সকলের পরনে সাদা ড্রেস। সকলের চোখ খুঁজছে পার্টির বিশেষ ব্যক্তিটির জন্য। তার অপেক্ষাতে রয়েছে সকলে। সাদা রঙের চুড়িদার পরে পার্টিতে একপাশে দাঁড়িয়েছে রিধিমা। অপূর্ব সুন্দরী লাগছে তাকে। সাদা চুড়িদার যেন পরি লাগছে। সবে পিঠে পড়া চুলগুলো অযত্নে ছড়িয়ে আছে সারা পিঠে। মাঝে মাঝে বেশ কয়েকটি চুল এসে অবস্থান করছে তার মুখে, যা বেশ বিরক্ত হয় নিয়ে বারবার সরিয়ে দিচ্ছে সে। মুগ্ধ দৃষ্টিতে তার পানে তাকিয়েছে, পর্যবেক্ষণ করছে দুটো চোখ। কে তুমি? অপূর্বা, লাবণ্যময়ী, হাস্যোজ্জ্বল, প্রেমদেবী। আমি হারিয়ে যাই তোমার অন্তর্নীলে। চোখ বলে আরও দেখি ভিতর বাহির অন্তর্নদী। নাক বলে গন্ধ বুঝি অ্যালকোহলের সারগন্ধ। যেটুকু পাই সবটাই চাই, মুখে বলি কিছু বলি ভালো লাগার কথার ঝুড়ি। জিভা বলে স্বাদ নেব না গো, যা আসে সব চেটে পুটে। অনুভূতি লুটে নেব, কান বলে কিছু শুনি, শৈলা কণ্ঠ কথার মালা। বুক বলে জড়িয়ে রাখি আদর করে খুব যতনে। মন বলে কাছে টানি অন্তরের মাঝে গহীন লোকে। হৃদয় বলে ভালোবাসি, ভালোবাসি, খুব ভালোবাসি। হাত ধরে ছুঁয়ে দেখি ধরে রাখি হাত দুটো শক্ত করে, সারাটা জীবন নিজের করে। পা বলে কাছে যাই, আরও কাছে, খুব কাছে, তোমারই অন্তর্নীলে। মুগ্ধতার আবেশ মিশ্রিত কথাগুলো কানে আসতে পিছনে ফিরে তাকালো রিধিমা। বাহ, আপনি কবিতা পড়েন? মুচকি হাসলো আয়ান। এখনও রিধিমার পানে দৃষ্টি স্থির তার। কী হলো? কিছু না। অপূর্ব সুন্দর লাগছে আপনাকে। বেশ লজ্জা পেল রিধিমা। গাল দুটো ব্লাশ করছে তার। তা দেখে হো হো করে হেসে উঠল আয়ান। এবার ভুরুচোড়া কুঁচকে নিল রিধিমা। এ কি প্রশংসা করে হাসছেন? আয়ানের উত্তরের আগে রিধিমা করল নির্ণয় রোজকে পার্টিতে এগিয়ে আসতে। চোখ কালো রুমালে বাঁধা, এটাই প্ল্যান করে রাখা ছিল। রিধিমা আয়ানের উত্তরে ছুটে এলো রোজার দিকে।
নির্ণয় রোজাকে পার্টিতে এনে দাঁড় করিয়ে লাইট অফ হয়ে গেল। কোথায় এলাম আমরা নির্ণয় ভাই? এসে গেছি, চুপচাপ দাঁড়াতো রোজ। না, দাঁড়াবো না। আপনি সবসময় আমায় এত বকেন কেন? কোথায় বকলাম তোকে? বলবো, তার আগে চোখের কাপড় খুলে দিন। রোজার কথাতে সাথে সাথে চোখের বাঁধন খুলে দিল নির্ণয়। চারপাশে অন্ধকার করে রাখা কিছুই যেন চোখে পড়ছে না রোজার। অন্ধকার রাতের আকাশে অর্ধ চাঁদ ছাড়া চারপাশে সব কিছুই এখন অন্ধকারে ডুবানো। এ কি নির্ণয় ভাই? এটা কোথায় নিয়ে এসেছেন আমাকে? চারপাশে শুধু অন্ধকার, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। এমনকি আপনাকেও চোখে পড়ছে না। সাধে কি বলি তোর চোখে সমস্যা? হ্যাঁ, অন্ধকারের মধ্যে দাঁড় করিয়ে রেখে আমার চোখে পাওয়ার পরীক্ষা করতে আপনাকে কে দায়িত্ব শুনি? তোর দায়িত্ব আমাকে দিতে হবে কেন? তুই তো সম্পূর্ণ আমার। মানে? মানে তোর মাথার উপর চাঁদ দেখছিস? ওটা দেখাতেই নিয়ে এসেছি তোকে। কি? ওই চাঁদ তো আমি ঘরের জানলা থেকেও দেখতে পারি। চোখ বেঁধে আনার কি ছিল? কোথায় আমি ভাবলাম সিনেমার হিরোদের মতো ক্যান্ডেল লাইট ডিনারে সারপ্রাইজ দেবেন, তা না, অর্ধচাঁদ দেখাতে এসেছেন। কেন মনে হলো তোকে আমি সারপ্রাইজ দেবো? মনে না হওয়ার কী আছে? যেভাবে নিয়ে এলেন আমি তো ভেবেছিলাম নিশ্চয় বড় কিছু অপেক্ষা করছে। এখন তো দেখি আমি কোনো সিনেমার হিরো নই রোজ, আর তুই না হিরোইন। সিনেমার মতো করে জীবন চলে না, বুঝলি? হ্যাঁ বুঝেছি, জ্ঞানের ভাণ্ডার। হোয়াট ভাণ্ডার? হোয়াট ভাণ্ডার না, জ্ঞানের ভাণ্ডার। দুজনের ঝগড়া শুনে মিটমিট করে হেসে উঠল রিয়ান। হাসির শব্দ বেশ জোরে হওয়ার কারণে তা কানে এলো রোজার। ভূত ভূত নির্ণয় ভাই বলে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল নির্ণয়কে। নির্ণয় বেচারার জন্য বেশ বড় শখ খেলো। হোয়াট হ্যাপেন রোজ? ভূত ভূত হোয়াট? এখানে ভূত আছে নির্ণয় ভাই? আমি স্পষ্ট কারো হাসির আওয়াজ শুনছি। রিল্যাক্স রোজ, কোনো ভূত টুত নেই। আহ! রোজা কথা শেষ করার আগে আশেপাশে লাইট জ্বলে উঠলো, কারণ সে জায়গায় আলোকিত হয়ে গেল। রোজা সে তো চোখ মুখ খিচে নির্ণয়কে জড়িয়ে এসে চারপাশ থেকে সকলে একসাথে হ্যাপি বার্থডে বলে উইশ করলো। আস্তে আস্তে স্বাভাবিক হলো রোজা। নির্ণয়কে ছেড়ে ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলো চারপাশ। আয়ান, তিধা, অর্ণব, রিয়ান, রিধিমা সকলে একসাথে দেখে যেন চোখ দুটো আলুর মতো বড় বড় হয়ে গেলো তার। হ্যাপি বার্থডে রোজ পাখি, হ্যাপি বার্থডে আমার ফিউচার, হ্যাপি বার্থডে আমার হৃদয় রানী, হ্যাপি বার্থডে আমার অর্ধেক। নির্ণয়ের মধুর স্বরে বলা কথাগুলোতে যেন কেউ অ্যালকোহল মিশিয়ে দিচ্ছে। শ্রবণ হতে যেন পুরো শরীর নেশা ধরে যাচ্ছে অষ্টদশীর। মনে সুপ্ত চাওয়াগুলো বারবার বলতে চাচ্ছে, আবার বলুন নির্ণয় ভাই কথাগুলো। প্রণয়ের অনুভূতি ভেসে চলছে রোজা। অ্যানিস, কেক কাটবি নাকি এখন নাইট ক্লোজ করবি, কোনটা? দ্বিধার কথার ভাবনার ছেদ ঘটে রোজা। সে দ্বিধার মুখের দিকে অবুঝের মতো তাকিয়ে থাকে। আজ তার বার্থডে ছিল, অথচ নিজের মনে এরা মনে রেখেছে। আচ্ছা নির্ণয় ভাই কি আগের থেকে জানতো, নাকি ভাইজান জানিয়েছে? নিজের প্রশ্ন করে বসলো রোজা। তবে উত্তর নেওয়ার আগে হাত টান অনুভব করলো সে। হাতের দিকে খেয়াল করলো দ্বিধা তাকে টেনে নিয়ে যাচ্ছে সামনে একটা টেবিলের কাছে। সেখানে অসম্ভব সুন্দর করে সাজিয়ে রাখা ডেকোরেশন, অসম্ভব সুন্দর। এই নাও বারবিডল, কেক কাটো। রোজার দিকে একটা ছুরি এগিয়ে দিতে রোজার হাতে নিল সেটি। তবে দৃষ্টি তার শখের পুরুষের দিকে স্থির। সে খুব করে চাইছে নির্ণয় তার পেশে এসে দাঁড়াক। একসাথে কেক কাটবে দুজনে। তবে ইচ্ছেটা মনের সাথে চেপে রাখলো। কী হলো বুনু, কেকটা কাট। রিয়ানের কথায় কেক কাটার জন্য হাত বাড়াতে খেয়াল করলো তার হাতের উপর আরেকটা হাত। রোজা হাতের মালিককে খোঁজার উদ্দেশ্যে খেয়াল করলো নির্ণয় তার দিকে তাকিয়ে আছে। রোজা তাকাতে ভুরুজোড়া নাচিয়ে নিল নির্ণয়। নির্ণয় তার সাথে কেক কাটবে ভাবতেই কালা চশমা গানে নাচতে ইচ্ছে করছে তার। দুজনে মিলে কেক কাটা শেষ হতে প্রথমে এক টুকরো কেক হাতে তুলে নিল নির্ণয়। রোজাকে খাইয়ে দিল, বাকিটা নিজে খেয়ে নিল। এই দৃশ্য যে হা করে পর্যবেক্ষণ করলো সকলে, ব্যাপারটা রিয়ানের ঠিক হজম হলো না। ভাই, আমার বোনের জন্মদিনে কেক আমারই একটু দেখাই। নির্ণয় তেমন পাত্তা দিল না রিয়ানের কথায়। রোজা বেশ লজ্জায় মাথা নুইয়ে নিল। তা দেখে রিয়ান আবারও বলল, বুঝেছি, কেক আমাকেই নিয়ে খেতে হবে। বলে রিয়ান এগিয়ে গিয়ে এক টুকরো কেক হাতে নিয়ে খেলো। কেক খাওয়া শেষ হতে সকলে এক এক করে গিফট দিল রোজাকে, শুধুমাত্র নির্ণয় ছাড়া। এতে যেন বেশ অভিমান হলো রোজার। তবে অভিমান কি সেই পাথর লোকটা বুঝে? তার মনে কি কোনো অনুভূতি নেই? হয়তো নেই, নাহলে বার্থডে গার্লকে সে গিফট দিতে না। সকলে গিফট নির্দিষ্ট স্থানে রেখে সমুদ্র পাড়ে বসে গিটারের সুর দেওয়া ব্যক্তিটির কাছে এগিয়ে গেল রোজা। অর্ধচাঁদের মৃত্যু আলোতের লোকটাকে বেশ আসছে। গিটারের সুর তুলতে যাবে এমন সময় পিঠে কারো ছোঁয়া অনুভব করলো নির্ণয়। চোখ বন্ধ করে শুকে নিল মিষ্টি মধুর একটি গান। কিছু বলবি? কি করলে বুঝবেন এটা আমি? আমি তো ডাকিনি আপনাকে। তোর নিঃশ্বাসের শব্দে আমি তোকে চিনতে পারি রোজ। রোজা নির্ণয়ের পাশে গিয়ে বসলো। কি বলবি বল। সকলে আমাকে গিফট দিল, আপনি দিলেন না। আমার কাছে ওসব নেই। তোর কি লাগবে বল, এনে দিব। যা চাইবো তাই দিবেন? হ্যাঁ দিব। প্রমিস? বললাম তো দিব। না করেন, পিঙ্কি প্রমিস করেন তারপর বলবো। ওটা আরও কিভাবে করে? আপনি বলেন পিঙ্কি প্রমিস। আচ্ছা যা, পিঙ্কি প্রমিস। এখন বল কি চাই।
আমায় বিয়ে করবেন নির্ণয় ভাই? নির্ণয় শান্ত চোখে তাকালো রোজার পানে, শান্ত দৃষ্টি পর্যবেক্ষণ করিল রোজাকে। এই মেয়ে কী বলছে, আমি কি ঠিক শুনলাম? কী হলো নির্ণয় ভাই, বলুন না, বিয়ে করবেন আমাকে? আমাকে বিয়ে করতে চাওয়ার কারণ কি তোর? জানি না, শুধু জানি আমার আপনাকে লাগবে। কি বাজারের পণ্য যে চাইলি আর কিনে নিলি? এই কথাগুলো অনেক পুরনো দিনের কথা নির্ণয় ভাই, নতুন কিছু ট্রাই করুন। আর ইউ কিডিং উইথ মি? নো। তাহলে? বলে গিটার হাতে বসা থেকে দাঁড়িয়ে পড়ল নির্ণয়। রোজা নিজেও উঠে দাঁড়িয়ে হাঁটা ধরল নির্ণয়ের পিছনে। ভালোবাসি নির্ণয় ভাই, বউ হতে চাই আপনার, একটা সংসার চাই, আপনার বাচ্চার মা হতে চাই আপনার অর্ধাঙ্গিনী, হতে চাই আপনার সব কিছুর পাসওয়ার্ড, পেতে চাই আপনার ইনস্টাগ্রামের পাসওয়ার্ড, আপনার সাথে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে চাই। কথা শেষ করতে খেয়াল করলো নির্ণয় ইয়া বড় হাঁ করে তার দিকে তাকিয়ে আছে। রোজা হাত দিয়ে মুখ বন্ধ করে দিতেই বেশ বড় একটা শুকনো ঢোক গিলল নির্ণয়। বাই এনি চান্স তুই কি আমাকে কোনোভাবে প্রপোজ করছিস রোজ? কোনোভাবেই না, সরাসরি প্রপোজ করে দিলাম। আপনার আশায় থাকলে তো আমার সংসার বাচ্চা কিছুই হবে না। কথা বলতে বলতে দুজনে এসে পৌঁছলো রিসোর্টে। রোজ ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে, জলদি কর, আমি বিয়ে করবো নির্ণয় ভাই। নির্ণয় রোজার কথায় পাত্তা না দিয়ে তাকে পাশে কাটিয়ে নিজের রুমের দিকে হাঁটা ধরলো। তা দেখে বেশ রাগ ধরলো রোজা, সেও তো নাছোড়বান্দা। পেছনে যেতে যেতে নির্ণয়ের মুখে শুধু একই বলি, বিয়ে করবো নির্ণয় ভাই, বিয়ে করব। রুমে এসে গিটার ছুঁড়ে মারল বেডের উপর। ব্ল্যাক শার্টের বুকের উপর দুটো বোতাম খোলা। এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে নির্ণয় ঠান্ডা আবহাওয়ায় ঘাম ঝরছে, কারণ সে তো ওই মেয়েটাকে, যে কিনা বিয়ে করবো বলে মাথা খেয়ে নিয়েছে। ও নির্ণয় ভাই, রোজার কথাতে বেশ চমকে উঠল নির্ণয়। তোকে বলেছিলাম ঘরে যেতে। রোজা গা ছাড়া ভাব নিয়ে নির্ণয়ের পাশ কাটিয়ে বেডের উপর পড়ে থাকা নির্ণয় সাদা টি শার্ট আর টাওয়াল নিয়ে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। ওদিকে কোথায় যাচ্ছিস, দেখছেন না ফ্রেশ হতে যাচ্ছি? চোখে কি সমস্যা হয়েছে? আমার টি শার্ট কেন নিয়েছিস দেহটা? আমি একটা টি শার্ট নিলে কি কম পড়বে আপনার নির্ণয় ভাই? তুই আমার পুরো সম্পত্তি নিলেও কম পড়বে না। সম্পত্তি চাই না, আপাতত টি শার্ট নিয়ে যাচ্ছি, বলে উল্টো ঘুরে বড় বড় হা ফেলে ওয়াশরুমে ঢুকে গেল রোজা। নির্ণয় যাওয়ার পানে তাকিয়ে মাথায় হাত দিয়ে বেডের উপর বসে তুলল। 15 মিনিট পর শাওয়ার নিয়ে ভেজা চুল পেঁচিয়ে বেরিয়ে এলো রোজা। বেশ স্নিগ্ধ লাগছে তাকে। গোলাপি ঠোঁট জোড়া হালকা কেঁপে কেঁপে উঠছে বারংবার। রুমে রাখা ভ্যানিটির সামনে গিয়ে দাঁড়িয়ে নিজের চুল ঝাড়ছে রোজা। রুমে যে কেউ আছে সেদিকে কি তার খেয়াল নেই রোজ? তো আমি কি জামাকাপড় ছাড়া দাঁড়িয়ে আছি, নাকি যে আপনি থাকলে লজ্জা পেতে হবে? বেয়াদব, এক্ষুনি বেরিয়ে যা আমার ঘর থেকে। যাব, আগে বলুন বিয়ে করবেন আমাকে? না, হ্যাঁ ভালোবাসি এই নির্ণয় ভাই, ভীষণ ভালোবাসি। ভালোবাসি কথাটা শ্রবণ হতে মস্তিষ্কে শীতল হয়ে গেল নির্ণয়। আজ তার পাগলি, তার বউ, বাচ্চা বউ বিয়ে করার জন্য পাগলামি করছে। তবে সে জানে আরও বহু বছর আগে সে তাকে নিজের করে নিয়েছে, তার অধিকার নিজের করে নিয়েছে। রোজার পাগলামিতে খুশি হলো, মুখে গাম্ভীর্য টেনে ধমকে উঠল নির্ণয়। তোর কি লজ্জা করে না মেয়ে হয়ে একটা ছেলেকে প্রপোজ করতে? না, একদমই না। এত লজ্জা করলে বাচ্চা নিব কী করে বলুন তো? আর বরের আদরই বা কেমনে খাবো? এই তুই কি ড্রাঙ্ক? আমি তো ওদের, আমি একদম সুস্থ মস্তিষ্কে আছি। আমি বিয়ে করবো নির্ণয় ভাই। তাহলে নিশ্চয়ই জ্বর হয়েছে, দেখে দেখে। উহ, আপনিও না নির্ণয় ভাই? কি আমি? হ্যাঁ বলুন বিয়ে করবেন কি না? না, এই মেয়েকে এইভাবে থামানো যাবে না। মাথায় দুষ্টু বুদ্ধি এঁটে নির্ণয় এগিয়ে গেল রোজের কাছে। হাত বাড়িয়ে কাছে সাপের মতো পেঁচিয়ে নিল রোজের চিকন সরু কোমর। রোজ নিজেও সিডিউস করতে চাইছে নির্ণয়কে। মুচকি হেসে কিছুটা পিছিয়ে সজোরে ধাক্কা মারে নির্ণয় বুকে। বেচারা নির্ণয় তাল সামলাতে না পেরে পড়ে যায় নরম কুশনে। নিজেকে সামলে তোলার আগে তার বুকের উপর আবিষ্কার করলো ছোটোখাটো একটা মশার বাচ্চার মতো কিছু। নির্ণয়ের মতো লম্বা সুঠাম দেহের উপর রোজাকে সামান্য মশার বাচ্চাই মনে হচ্ছে। বুকের উপর হালকা পা ঠেলে রোজা এগিয়ে এলো নির্ণয়ের ঠিক মুখের কাছে। ভালোবাসি নির্ণয় ভাই। রোজার গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে নির্ণয়ের মুখে। এই মেয়ে কী বলে তাকে একেবারে জানে মেরে দিবে বলে কি ঠিক করে নিয়েছে? নিজেকে শান্ত রাখার প্রাণপণ চেষ্টা করছে নির্ণয়। তবে রোজা যে আজ কোনো বাধা মানতে রাজি নাই। আই নিড ইউ নির্ণয় ভাই। নির্ণয়ের নিঃশ্বাস ঘন হয়ে আসছে, বারবার জিভ দিয়ে ঠোঁট বিছিয়ে নিচ্ছে। রোজা নিজের মুখ হালকা এগিয়ে নির্ণয়ের কানের কাছে এগিয়ে এলো। এখন বলবে বিয়ে করবে না আমায়? চাই না আমাকে? রোজার নিঃশ্বাসে বড্ড টানছে। নির্ণয়ের পুরুষত্ব হার মারছে তার এই নারীর ছলনার কাছে। রোজ শোন, রোজ, আমার না মুড পাচ্ছে। কিসের? সামথিং নিউ মানে? একটু টাচ, একটু আদর, একটু অন্য কিছু। ওমা তাই? হ্যাঁ। ইস নির্ণয় ভাই, আমার না এখন মুড নেই, বলে নির্ণয়কে ছেড়ে উঠে দাঁড়ালো রোজা। এগিয়ে গিয়ে বসলো ডিভানে। আয়, আমি মুড তৈরি করে নিব। এখন ইচ্ছে করছে না তো? ও রোজ একটু বোঝার চেষ্টা কর, দেখ আমি মরে যাচ্ছি। আদর না করলে বুঝি কেউ মরে যায় নির্ণয় ভাই? আয় না রোজ, আমি আর নিজেকে সামলাতে পারছি না। বললাম তো মুড নেই।
প্লিজ রোজ, পা ধরছি তোর। একবারই তো, কিছু হবে না। নো মিন্স নো। নির্ণয়ের চোখে মুখে অসহায়তার ছাপ স্পষ্ট ফুটে উঠল, চোখ দুটো লাল হয়ে গেছে। কাঁদো কাঁদো গলায় আবার এগিয়ে এলো রোজার কাছে। রোজা আরাম করে ডিভাইনে বসে পা দোলাচ্ছে। রোজ শোন না, একবারই তো দেখুন। কথা শেষ করার আগে নির্ণয়কে ঠোঁট জোড়া দখল করে নিল তার। মুখ দিয়ে কথা বেরোচ্ছে না রোজার। নির্ণয় তৃপ্তির সাথে গ্রহণ করছে রোজার স্বাদের ঠোঁট। নিজের মনে খায়েশ মিটিয়ে ছেড়ে দিল রোজার ঠোঁট। রোজা ডান হাতে উল্টে পিঠের সাহায্যে নিজের ঠোঁট মুছে নিল। এমনভাবে ঘষে মুছে নিল যেন ঠোঁটে কোনো ময়লা লেগেছে। নির্ণয় তা দেখে ভুরু জোড়া কুঁচকে নিল। এভাবে ঘষছিস কেন? মনে হয় আমি নোংরা লাগিয়ে দিছি? নোংরাই তো, আপনারা সব থুথু আমাকে খাইয়ে দিচ্ছেন। ছি, এখন তো আমার বমি পাচ্ছে। কি ওয়াক থু! একটু আগে বল একটু আগেই না বললি বিয়ে করবি? মিটেছে বিয়ের শখ? আমাকে বিয়ে করলে কিন্তু রোজ এইভাবে থুতু খাও। নির্ণয়ের কথা শেষ করার আগে অনুভব করলো কেউ তার ঠোঁট জোড়া বন্ধ করে শুষে নিচ্ছে। নির্ণয় তাতে তাল মিলিয়ে চলছে। সে জানে ঠোঁটের মালিককে। কিছুক্ষণ আগে স্ট্রবেরি লিপ জলে যেই স্বাদ সে ঠোঁটের থেকে নিয়েছে, এখনও সেই স্বাদ। নির্ণয় ধীর হাতে খামচে ধরল রোজার চুল। এইভাবে কত সময় পার হলো কারো জানা নেই। দুজনের নিঃশ্বাস ঘন হয়ে আসছে। নির্ণয় নিজেও বেসামাল হয়ে উঠছে। চুম্বন অবস্থায় দুজনকে জড়িয়ে কোলে তুলে নিল রোজাকে। প্রেয়সীর ঠোঁটে ঠোঁট ডুবোনো অবস্থায় আবারও এগিয়ে গেল বেডের দিকে। রাতের মাঝামাঝি ঘুমন্ত দুজন মানুষের মাঝে নেই বিন্দু পরিমাণ ফাঁক ফোকর। একজন আরেকজনকে আষ্টে পিষ্টে জড়িয়ে ঘুমের রাজ্যে ঘোরপাক খাচ্ছে। এত বছরের অপেক্ষা যেন সমাপ্তি ঘটল আজ। বালিশের নিচে ভাইব্রেট করে থাকা ফোনটা যেন বারবার কেঁপে উঠছে। এত শান্তির ঘুমে হঠাৎ বেঘাত ঘটল। বিরক্তে চোখে মুখ কুঁচকে নিল রোজা। ঘুম ঘুম ভাবেই খুঁজতে লাগলো কোথায় বাজছে বেহায় ফোনটা। খুঁজে না পেয়ে বেশ রাগ লাগলো তার। তবে এই রাগে এক বালতি পানি দিয়ে কাঁপতে থাকা ফোনটা শান্ত হয়ে গেল। হয়তো কল কেটে গেছে। আবারও ঘুমের রাজ্যে পাড়ি জমালো সে। তবে এবারও তার শান্তিকে ভেঙচি কেটে আবারও বেজে উঠল হ্যালো কিটি কভারে মোড়ানো ফোনটি। এবার আশেপাশে কোথাও খুঁজে না পেয়ে বালিশের নিচে হাত দিতে পেয়ে গেল কাঙ্ক্ষিত জিনিসটি। ফোনের স্ক্রিনে পরিচিত নাম্বার দেখে ডান হাতে একবার চোখ কষলে নিল রোজা। ফোন হাতে নিয়ে পাশে পড়ে থাকা নির্ণয়ের সাদা রঙের গেঞ্জি পরতে পরতে বিছানা থেকে নেমে এগিয়ে গেল ব্যালকনির দিকে। চেহারা বেশ গাম্ভীর্য এনে ফোন রিসিভ করলো। হ্যালো, সব রেডি করুন, আমি আসছি বাংলাদেশে। কথা শেষ হতে ফোনটা কেটে দিল রোজা। দৃষ্টি দিল তার জ্বলন্ত থাকা পরিষ্কার আকাশের পানে। কোথাও নেই কোনো মেঘ। তবে মেঘ জমেছে কারো মনে। চোখের কোণ চিকচিক করছে তার। আজ রোজা কি কাঁদছে? হয়তো কাঁদছে। আকাশবিলাস শেষে ঘরে প্রবেশ করতে চোখ জোড়া থমকে গেল ঘুমন্ত নির্ণয় পানে। ইস, কি অসম্ভব সুন্দর লাগছে মানুষটাকে। এই মানুষটা আপন হয়ে পাওয়ার তৃষ্ণায় এত কাল বেকুল হয়েছিল সেই। এই মানুষটা কি জানে? ধীর পায়ে এগিয়ে এসে হাঁটু গেড়ে বসে নির্ণয় ঘুমন্ত মুখের পানে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল রোজা। নির্ণয় কপালে এঁকে দিল ভালোবাসার পরশ। চোখ উপচে যেন পানি পড়ছে তার। কেন এত কষ্ট হচ্ছে তার? এই কষ্টের মাঝে সে বিলীন হতে চায় না। তাকে যেতে হবে। তার দায়িত্ব সে ফেলতে পারে না। আমায় মাফ করবে নির্ণয় ভাই, আমার বাংলাদেশে যাওয়াটা বেশি দরকার। যে দায়িত্বে আমি স্বইচ্ছায় নিজের করে নিয়েছি তা থেকে ফেরানোর উপায় আমার জানা নেই। কিছুটা সময় থেমে বড় একটা শ্বাস নিল। নির্ণয় কপালে আবারও এঁকে দিল ভালোবাসার পরশ। নির্ণয় ভাই ভেজা চোখ মুছে উঠে দেওয়ালে রোজা বেড সাইড থেকে টাওয়াল নিয়ে ঢুকে গেল ওয়াশরুমে। বেশ লম্বা একটা শাওয়ার নিয়ে বেরিয়ে এলো রোজা। পরনে সাদা রঙের টাওয়াল, গায়ে বেশ কিছু জায়গায় উন্মুক্ত। টাওয়াল জড়িয়ে ভ্যানিটির পাশে গিয়ে দাঁড়ালো রোজা। হেয়ার ড্রায়ারের সাহায্যে বেশ যত্ন করে চুলগুলো শুকিয়ে নিল। লাগেজ থেকে নিজের পছন্দসই ফুল স্লিভের একটি টি শার্ট আর একটি ব্যাগি বের করে পরে নিল। প্রয়োজনীয় সব জিনিস লাগেজে আছে। লাগেজ লুকোনো পাসপোর্টের দিকে তাকিয়ে বাঁকা হাসলো সে। তারপর সযত্নে প্যাকেটে পুরো নিল। বেডের কাছ থেকে ফোন হাতে নিয়ে চোখ গিয়ে পড়ল অবুঝ শিশুর মতো ঘুমিয়ে থাকা নির্ণয় পানে। পা যেন এগোতেই চাইছে না তার। আমি কি খুব স্বার্থপর হয়ে গেলাম নির্ণয় ভাই? কাঁদো কাঁদো স্বরে কথাগুলো বলে নীরবে চোখের জল ফেলল রোজা। তুমি আমাকে খুঁজো না নির্ণয় ভাই, আমি নিজেই ফিরবো তোমার কাছে। জানো নির্ণয় ভাই, ফিরে যাওয়ার আগে খুব করে ইচ্ছে করছে তোমায় একবার জড়িয়ে দিতে, তবে আর সম্ভব না। কথা শেষ করার আগে হাতের মুঠোয় থাকা ফোনটা আবারও কেঁপে উঠতেই খেয়াল করলো দূর পায়ে ঘর ত্যাগ করলো রোজা। স্যার, ম্যাম কি আসবে? ও মিস্টার ইরফাস, আপনি বড্ড বেশি কথা বলেন। তা কখন বললাম? আপনি তো শুধু জিজ্ঞাসা করলাম। মেহরিন জান্নাত চৌধুরী নিজের কথার অনড় তা হয়নি, আপনি তো জানেন। আজ পর্যন্ত কোনো মিশনে সে ফেল করেনি। মেয়েরা ছলাকলা ছলচাত্রী জানে, এটাই নিশ্চয় ভুলে যাননি আপনি। তবে জ্বলন্ত প্রমাণ এই মেহরিন। এই মিশন তাকে ছাড়া কখনো পূরণ হবে না। আপনি তাকে ম্যামকে ছলনাময়ী বললেন? তা কখন বললাম ইডিয়েট? সরি স্যার। ইরফান সাহেব,
আপনি আগামী 4 মাস কোনো ছুটি পাবেন না, এটাই আপনার শাস্তি। সে আর বলতে পারলেন না, কিছু হলেই তো আমার ছুটির পিছনে পড়েন আপনি। নিজের তো বউ নেই, আমার দুঃখ কী বুঝবেন? কথাগুলো মনে মনে বলে নিজেকে সান্ত্বনা দিলেন ইরফাজ। আমাকে কিছু বললেন ইরফাজ? মানে স্যার, একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে, যদি অনুমতি দেন তাহলে প্রশ্ন করতাম। নিজের ভুরু জোড়া হালকা ভাঁজ এনে ইরফাজের দিকে তাকালো। তা দেখে শুকনো ঢোক গিল ইরফাজ। মানে স্যার, মনটা না খচখচ করছিল, আপনি নিষেধ করলে থাক। কী প্রশ্ন? জেরে কাজ তো শুনি। স্যার, আমার না এখন কাশি পাচ্ছে না, আপনি যখন বলছেন একটু চেষ্টা করতে পারি। খুব খুব করে কাশার ট্রাই করে ইরফাজ। তোমার মতো তোমারও কাশি বাজে। এখন বলো, কী প্রশ্ন করতে চাও? ম্যাম, এত অল্প বয়সে ডিপার্টমেন্টে যোগ করলে কীভাবে, আর একজন মেয়ের উপর ডিপার্টমেন্টের সকলে এত ভরসা কেন? তার তীক্ষ্ণ বুদ্ধিটা, শুটিং স্কিল সব কিছু ওকে আলাদা করে তুলছে, তাই ওকে স্পেশালভাবে ট্রিট করা হয়ে থাকে। আজ পর্যন্ত কোনো মিশনেতে ফেল করেনি। দেশের বিভিন্ন পরিস্থিতির কথা চিন্তা করে ডিপার্টমেন্টে স্পেশালভাবে তাকে ডাকা হয়েছে। সিরিয়াস শ্যুট ছাড়া তো টিকটিকিও দেখা যায় না। আপনার কি মনে হয় স্যার ম্যাম পারবে? দেখা যাক। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রায় 8 ঘন্টা ধরে অপেক্ষা করার জন্য অপেক্ষা করছে ইরফাজ আর প্রেম। এর মধ্যে বেশ কয়েকবার শাস্তিও পেতে হয়েছে ইরফাজে। আচ্ছা স্যার, ম্যাম দেখতে কেমন বলুন তো? আগুন সুন্দরী মানে? মানে কিছু না, তোমার বাসায় বউ আছে ইরফাজ, ম্যামকে নিয়ে কৌতূহল ছেড়ে দাও, এদিকটা আমি সামলে নেবো। যা বাবা, আমি এমন কি করলাম? সরি স্যার, একটু অপেক্ষা করতে হবে। ফিমেল ভয়েসের মিষ্টি কণ্ঠস্বর ফোনে আসতে শরীরে যেন শীতল হাওয়া বয়ে গেল প্রেমের। ফুল স্লিভলেস টি শার্ট, হাতে বগে, হাঁটু ছুঁই ছুঁই, চুলগুলো উঁচু করে ঝুঁটি করা, কালো মাস্ক, চোখে জোড়া হালকা কালো দেওয়া কাজল দেওয়া, অসম্ভব সুন্দরী। ও স্যার, ও স্যার! ইরফাজের ডাকে ধ্যান থেকে বেরিয়ে এলো। হুঁশ ফিরতে খেয়াল করলো রোজা ঘটঘট করে তাদের পেরিয়ে হেঁটে যাচ্ছে। এখানে দাঁড়িয়ে কী করছিস বোকাচোদা? তোর ম্যাম তো চলে যাচ্ছে। আপনাকে ডাকতেই তো দেরি হলো, তাই ম্যামকে গাড়ি দেখে পানি নিতে এলাম। এবার তো চল। সকাল 7টা। ঘুম ঘুম চোখে ডোলে বিছানায় উঠে এলো নির্ণয়। মাথাটা কেমন ঝিমঝিম করছে। হঠাৎ এমন হওয়ার কারণ ঠাওর করছে না। পুরো শরীর জমে আসছে ক্লান্তিতে, আলসেতে হাতে মাথা চাপড়াতে লাগলো। সে হয়তো মনে করতে চাইছে কী হয়েছিল তার সাথে, তবে মস্তিষ্ক বেইমানি করলো ওর সাথে। বেশ কিছুক্ষণ মাথা চেপে ধরে রইল সে। ও ফা ড্যাশ। না, ভীষণ যন্ত্রণা হচ্ছে তার। এভাবে থাকা যাচ্ছে না, এখনই শাওয়ার নিতে হবে। ঢুলু ঢুলে চোখে উঠে গিয়ে বিছানা ছেড়ে, তবে কিছু দূর যেতে পড়ে নিজেই আবারও সামলে নিল নিজেকে। হাতে সাদা রঙের টাওয়াল কাঁধে ঝুলিয়ে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। দরজার ছিটকিনি না লাগিয়ে শাওয়ার অন করলো। এক টানে খুলে দিল নিজের পরনের টি শার্ট। উন্মুক্ত শরীরে বেয়ে গড়িয়ে পড়ল পানি। শাওয়ারের মাঝে বারংবার হাতের সাহায্যে চুলগুলো ব্রাশ করছে। লম্বা একটা শাওয়ারে বেরিয়ে এলো আবারও। গায়ে এলিয়ে দিল নরম তুলতুলে বিছানায়। পর মুহূর্তে আবারও তলিয়ে গেল ঘুমের দেশে। কালো রঙের একটা গাড়ি এসে থামলো সাভারে আশুলিয়ার থানার সামনে থাকা 5তলা এক ফ্ল্যাটের সামনে। গাড়িতে থামতেই দারোয়ান দরজা খুলে দ্রুত পায়ে বেরিয়ে এসে ব্যস্ত হাতে খুলে তাতে দরজা লাগিয়ে দিল। ড্রাইভিং সিট থেকে নেমে এলো ইরফাজ। রোজার প্রতি দারোয়ানের খাতিরদারি দেখে ভুরু জোড়া কুঁচকে নিল। সে কপালে সৃষ্টি ভাস করলো। সামান্য একটা মেয়ের এত খাতির ঠিক হজম করতে পারছে না। রোজা গাড়ি থেকে নামতে দারোয়ান মনে খুশি আভা দেখা দিল। আম্মাজান, আপনি আইছেন? এতগুলো দিন আহেন নাকে? দারোয়ান কৌতূহলে হাসি মুখে উত্তর দিল রোজা। কাজের জন্য বাইরে গেছিলাম চাচা, আপনি ভালো আছেন তো? হ্যাঁ আম্মাজান, ভালো। চাচির শরীর সুস্থ আছে তো চাচা? হ্যাঁ আম্মাজান, সেও ভালো আছে। দারোয়ানের সাথে কথা শেষ করে ভেতরের দিকে পা বাড়াল রোজা। প্রেম ইরফাজ দুজনে তার পেছনে। মনের এত প্রশ্নের ঝুড়ি থাকা সত্ত্বেও উত্তর খুঁজে পাচ্ছে না। আচ্ছা স্যার, এই মাইয়া কি ভিআইপিকেও আপনার আন্ডারে কাজ করবে? সে তবে আপনাকে পাত্তা দিচ্ছে না, মনে হচ্ছে আপনার আন্ডারে নয়, আপনি তার আন্ডারে কাজ করবেন। ইরফাজের বাচ্চা চাকরি বাঁচাতে চাইলে যা হচ্ছে চুপচাপ সহ্য কর। সরি স্যার, জাস্ট কিপ ইউর মাউথ শাট আপ ইরফাজ। ওকে স্যার। দুজনের কথার মাঝে যেতে গিয়ে আবারও ফিরে তাকালো রোজা। আপনারা এখন আসতে পারেন স্যার। কথাটুকু শেষ হতে আবারও চলে যেতে উল্টো দিকে পা ঘুরে বাড়াবে এমন সময় মেলি ভয়েসে ডাকে পা থেমে যায়। মেহরিন। প্রতি উত্তরে কিছু বলে না রোজা। সন্ধ্যায় অফিসে যেতে হবে তোমাকে আজকের রাতের মিশনের জন্য প্রস্তুত হও তুমি। এবার কোনো উত্তর এলো না, তবে ঠোঁটের কোণে খেলে গেল এক অদ্ভুত বাঁকা হাসি। হাতের সাহায্যে কিছু ইশারা করে ফ্ল্যাটে প্রবেশ করলো রোজা। রোজার ইশারা পেয়ে প্রেম নিজেও বাঁকা হেসে গাড়িতে গিয়ে বসলো। সব কিছু যেন ইরফাজের মাথায় তলিয়ে দিচ্ছে। এই মেয়ে বেশ রহস্যময়ী, ভয়ঙ্কর। তার চোখের দৃষ্টি, যার চোখ জোড়া এত সুন্দর, মুখ না জানি কত সুন্দর হবে। এই
বাইন চো ড্যাশ। কারো হুঙ্কারে ভাবনায় ছেদ গতলে ইরফাসে খেয়াল করতে চোখে পড়ে রাগে জ্বলতে থাকা প্রেমের ফর্সা মুখশ্রী, যে কিনা এক আগুন চোখে তাকিয়েছে বেচারা ভোলা ভালা ইরফাসের দিকে। কিরে বিটকেল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কলকাতার হারবালের কথা ভাবছিস? লাভ নেই, লাভ নেই, মেশিন পচে গেছে, যাবে না আমাকে রেখে। একা বিয়ে করলে তো পচেই যাবে। প্রেমে এমন কথায় মাথায় হাত দিল ইরফাস। কোন কুলক্ষণে যে বিয়েটা করেছিলাম আল্লাহ জানে। এবার কি যাবি নাকি এখানেই ফেলে যাব তোকে? থাক, আমি বরং মিলিকে কল করছি। ইরফাস কোনো কথা না বলে সোজা গিয়ে ড্রাইভিং সিটে। এই লোকের সাথে কথা বলে কোনো কাজ নেই, মুখ ফসকে কী বললে আবার ছুটি বন্ধ করবে। অবাক করা একসময় কিছুক্ষণ আগে সে ঘর থেকে বেশ পরিপাটি সাজানো, এখন জায়গা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ডিভিনে একা পাশে রাগে লাল হয়ে বসেছে নির্ণয়, হাত থেকে ঝেড়েছে ফোঁটা ফোঁটা রক্ত। ভয়ে দরজার পাশে কাচুমুচু হয়ে দাঁড়িয়েছে রিধিমা, ত্রিধা, রিয়ান। এক বিন্দু সাহস মাত্র কুলাচ্ছে না নির্ণয় মুখোমুখি। এই তো মাত্র কিছুক্ষণ আগের কথা, বেশ নিশ্চিন্তে নরম বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছিল রিয়ান। তবে হঠাৎ করে ঘুমের মধ্যে সে হাওয়ায় ভাসছে, স্বপ্নে ভেবে পায় না আবারও ঘুমের দেশে পাড়ি জমাবে। ঠিক তখনই গালের উপর সজোরে ঘুষি পড়ে তার। তোর বোন কই? বিলিভ মি, আমি জানি না রোজ কই। হা ড্যাশ বিলিভ? আমি সত্যি বলছি ভাই, ওর লাগেজ ফোন কোথাও কিছু নেই। হঠাৎ রিয়ানের ছেড়ে মাথা চেপে ধরে পাগলের মতো চিৎকার করতে লাগলে, ভাই প্লিজ শান্ত হ, ও হয়তো আশেপাশে কোথাও আছে। কথা শেষ করে গলা ছেড়ে চেঁচিয়ে উঠে রিয়ান। রিধি, রিধি। দুই রুমের পরে রুমে ঘুমে ভূত হয়ে উঠে শরীরের ওপর পা তুলে ঘুমাচ্ছিল রিধিমা আর ত্রিধা। রিয়ানের গলা ফাটানো ডাকে ঘুম কিছুটা হালকা হয়ে এলো ত্রিধার, তবে সেদিকে পাত্তা না দিয়ে আবারও যেই না ঘুমের ডুব দিবে সেই একই গলার ফাটা ডাক, রিধি জলদি আয়। রিয়ানের কণ্ঠস্বর উত্তেজনা। ব্যাপারটা খেয়াল হতে ঘুম ছুটে গেল ত্রিধার। চোখ খুলে দেখতে পায় রিধিমা তার শরীরে লেপ্টে আছে। মেয়েটার মুখটা বেশ শান্ত লাগছে, সারা রাত জেগে মাত্র ঘুমিয়েছে। এখনই ঘুম ভাঙতে ইচ্ছে করছে না তিতার, তবে ডাকতে হবে তো ডাকতে হবে। এই রিধিমা, রিধিমা। উহ, রোজা ভেবে আর একটু ঘুমাতে তা, আমি রোজা নই। এই রিধিমা, রিয়ান ডাকছে তোমাকে, ডাকুক, আমি ঘুমাবো। হঠাৎ কিছু ভাঙার আওয়াজ কানে এলো ত্রিধার। শব্দ এত জোরে ছিল যে যার ফলে ধীপ ধীপ করে ঘুম থেকে জেগে উঠল রিধিমা। এক মুহূর্ত দেরি না করে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। কী ঘটছে তা ঠাউরে এলো না রিধিমা, তবে আকপাস না ভেবে ঘুম ঘুম চোখে সেও গেল ত্রিধার পাশে। রিয়ানের ঘরের সামনে এসে পা জোড়া থেমে গেল দুজনে, চোখ জোড়া কপালে ওঠার উপক্রম। রিধিমা যেই না ঘুম ঘুম চোখে এসেছিল, সেই জোড়া চোখ জোড়ায় এক বিস্ময়ের ছাপ। কাচের টি টেবিলে কাজগুলো টুকরো টুকরো হয়ে মাটিতে পড়ে রয়েছে। তা পাশে ডিভাইনে বসা নির্ণয়ের হাত থেকে টুপটুপ করে তরল পদার্থ ঝরছে। কিছু একটা ঘটেছে ভেবে পিটিয়ে গেল রিধিমা, কাঁপা কাঁপা গলা পেল, বাবা ভাই। দরজায় কারো কণ্ঠ পেতে কাটা হাতে বসা থেকে দৌড়িল নির্ণয়। ঋতু, আমার রোজ কই? বেশ বড় একটা শখ খেলো রিধিমা। রোজা মিসিং? কী হলো, চুপ করে আছিস না, বল না আমার রোজ কই? আমি তো জানি না ভাইজান, ও তো রাতে। কথা শেষ করার আগে রিধিমাকে থামিয়ে নির্ণয় বলল, হ্যাঁ এসেছিল, তবে সকাল থেকে ওকে কোথাও পাচ্ছি না। সে কি আনিস, একা একা কোথায় যাবে? মেয়েটা এখানকার কিছু চেনে নাকি? জানি না, আমি কিচ্ছু জানি না। নিজের মাথার চুল টেনে বাচ্চাদের মতো কাঁদতে লাগলো নির্ণয়। ও রিয়ান, তোর বোনকে এনে দেয় আমার কাছে, প্লিজ ভাই, আমার রোজকে আমার কাছে ফিরিয়ে দে। মাথার চুল ছেড়ে দ্রুত গিয়ে রিয়ানের পা চেপে ধরল, প্লিজ ভাই, আমি জানি তুই লুকিয়ে রেখেছিস, আমার রোজ ফিরিয়ে দে। নির্ণয় বাচ্চার মতো অসহায়ভাবে কান্না করতে দেখে এগিয়ে এলো রিধিমা। ভাই শান্ত হ, রোজ আশেপাশে কোথাও আছে। রিয়ান পা ছেড়ে এবার রিধিমার পা আঁকড়ে ধরে নির্ণয়। রিধু প্লিজ, ব্যাক মাই রোজ, ওকে খুঁজে এনে দে। আশেপাশে কোনো কথাই কানে যাচ্ছে না রিয়ানের। মাত্র একমাত্র বোন হারিয়ে তাতে কোনো প্রতিক্রিয়া নেই। কী হয়েছে এনিস, তুই ওকে রাতে কিছু বলেছিলি? রাতে? রাতের কথা মাথায় আসতে কান্না থামিয়ে দেয়। চোখ বন্ধ করে মনে আসে রাতে ঝাপসা মুহূর্তে প্রেয়সীর কথা মনে পড়ে যায়। প্রেয়সীর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে এগিয়ে যায় বিছানায়, বেশ আরাম করে তাকে শুইয়ে দিয়েছিল দেয় বিছানায়। চুম্বনের মাঝে নিঃশ্বাস ভারী হয়ে আসে দুজনের নিয়ন্ত্রণ হারিয়ে ভাসতে থাকে। নির্ণয় রোজার ঠোঁট জোড়া ছেড়ে দিতে মুখ ডুবিয়ে দেয় গলায়, ছোট ছোট চুমুতে ভরিয়ে দেয় পুরো গলা। এক হাতে ধীরে ধীরে বুক থেকে নামিয়ে দেয় কালো রঙের স্লিপ শাড়ির গাছর। লস্যময়ী নারীটিকে বেশ লোভনীয় লাগছে তার কাছে। নিজেকে নিয়ন্ত্রণের নেই কোনো প্রয়াস। গলা থেকে মুখ সরিয়ে নেয় নির্ণয়, দৃষ্টি এনে রোজার লজ্জা আবহাওয়াটা ওঠা মুখের। রোজ পাখি নেশালো শুরু উত্তর দেয় রোজা, জানি এখন আমাদের মাঝে যা হবে তাতে তোর অনেকটাই কষ্ট হবে, তবে বিলিভ মি, আমি জোড়া এক প্রকার বের হয়ে আসার উপক্রম। আর ইউ সিরিয়াস? ইয়েস, আই এম সিরিয়াস নাও।
হানি নির্ণয় যেন আবারও শীর্ষে পৌঁছে গেছে। এই মেয়ে নাকি এতদিন সে ছোটোভাবে ভুল করেছিল। কি হলো, ওকে ওভাবে না তাকিয়ে থেকে আদর করবে নাকি? ওয়েট ওয়েট, তোমার বডিতে আবার প্রবলেম আছে নাকি নির্ণয় ভাই? কী বললি তুই? তা না হলে আমার মতো একটা হটি মেয়ে তোমার কাছে আঁচল ফেলে শুয়েছে আর বাবাজিতে দেখি ঘুম। তবে রে শালি, নিঘাত আজ হাড্ডি ভাঙবে তোর, জাস্ট ইমাজিন। তা দেখে এমন যেন না হয় 2 মিনিটে আবার বমি হয়ে যায়। নো বেবি, নির্ণয় চৌধুরী এত নড়ে বড়ে নেয় যে অল্পতে বমি হয়। আগে তোর বমির কথা ভাব, তারপর না হয়। কথাটা সম্পূর্ণ করার আগে নির্ণয় টেনে নিজের ওষ্ঠের দ্বারা দখল করে নেয় নির্ণয়ের ওষ্ঠ। মনে মনে বেশ খুশি হয়ে নির্ণয় সম্মান তালে তাল মিলিয়ে নির্ণয় দ্রুত হাতে খুলতে থাকে নিজের ঠোঁটে টোপ টুকানোর মাঝে নির্ণয় হাত বিচারানোর জন্য রোজার পুরো শরীর কেঁপে ওঠে অষ্টাদশে। এক এক করে রোজার শরীরে জড়িয়ে থাকা প্রতিটি বস্তুই খুলে ফেলে নির্ণয় ছোট ছোট চুমিতে ভরিয়ে দিতে থাকে সারা শরীর। মিলিত হতে থাকে তৃষ্ণার্ত দুটি নরনারী। অধিক সময় পার হওয়ার পরে দুজনে বেশ ক্লান্ত। নির্ণয় পুরো শরীরের পর ছেড়ে দিয়ে বাচ্চা মেয়েটার উপর। নির্ণয় ভাই, আপনি এত ভারী। এতক্ষণ উপরে ছিলাম তখন ভারী লাগে না, এখন ঢং করছিস? এই যে উঠুন, আমি ওয়াশরুমে যাব। যা, তোকে কে ধরে রেখেছে? এত বড় শরীর নিয়ে আমার উপরে পড়ে রয়েছেন। রোজা নির্ণয়কে সরাতে বার কয়েক ধাক্কা দিলেও তো চুল পরিমাণ নড়াতে সক্ষম হল। তোর জ্বালায় পারি না। হ্যাঁ হয়েছে, উঠুন। আর হারবালে কি শরণাপন্ন হয়ে যাবেন। যা, দম দেখান। কি বলিস, এত সময় তাও দম নেই? এই, তুই কি বাঙালি? না, উগান্ডার বাসিন্দার। উঠুন তো। রোজার ধমকে সরে ওঠে নির্ণয়। রোজার কথায় পা না বাড়িয়ে ওয়াশরুমের দিকে যায়। কিছুক্ষণ পর বেরিয়ে এসে বিছানায় গিয়ে আবারও শুয়ে পড়ে। রোজা এসেছে বুঝতে পেরে নিজের সাথে আবারও জড়িয়ে নেয়, মুখে ডুবিয়ে দেয় রোজা হালকা ব্রাউন কালারের চুলে। হঠাৎ গাড়ে কিছু ব্যথা অনুভব করতে, তারপর ধ্যান ভেঙে নিজের ঘাড়ে হাত রাখি নির্ণয়। কই, এখন তো ব্যথা করছে না। কাল তাহলে কী হয়েছিল? কী হয়েছিল কাল? মাথাটা এত যন্ত্রণা দিচ্ছিল। সময় প্রায় মাঝরাতের কাছাকাছি। জঙ্গলের পথে ছুটে চলছে দুটো তরুণ যুবক, তার পিছনে ছুটে চলছে সিভিল একদল পুলিশ। দৃষ্টি সীমানা যতদূর তাকানো যায় ঘন জঙ্গল, আশেপাশে নেই কোনো। পুরো জঙ্গল জুড়ে শোনা যাচ্ছে কয়েক জোড়া পায়ের শব্দ। একে একে বেঁকে চলছে দুটি যুবক। দেশের সবচেয়ে বড় ব্যবসায়ীর হাতে রয়েছে এদের। মরণের সময় ঘনিয়ে এসেছে, পাপের বোঝাও বেড়ে যায়। দুজনের নামে রয়েছে ধর্ষণ কেস। পুলিশের তাড়া খেয়ে প্রাণ বাঁচাতে দৌড়ে চলছে যুবক দুটি। সামনে কিছুটা ছায়া পেতে থমকে যায়, পা পিছলে পুলিশের সামনে জমদূত। কে বাঁচাবে তাদের? এক অপরজনের দিকে তাকায়, আবার শরীর ঘামছে। হু হু করে হেসে উঠে ছায়া। ফিমেল ভয়েস, সেই মধুর হাসি যেন বড্ড ভয়ঙ্কর, যা মস্তিষ্ক ঝাঁঝরা করে দিচ্ছে, বার ছয়ে দিচ্ছে রক্ত সঞ্চালন। হঠাৎ থেমে গেল হাসি, কানে ভেসে উঠল দুটো। পালা পালা, বাঁচতে চাইলে পালা। অদ্ভুত আত্মা শুকিয়ে এলো যুবক দুটি। শুকনো ঢোক গেলে সুমন নামে একজন বলে, কে কে? আবারও শোনা গেল হাসির শব্দ। ইতিমধ্যে পুলিশ বেশ কাছাকাছি এলো। পিছনে দৃষ্টি মেলালো মৃদুল। ভাই, পুলিশ আসছে, পালা পালা। হঠাৎ আবারও শুষ্ক ঢোক গিলে নিল সুমন। হঠাৎ গুলির আওয়াজে থেমে গেল পুরো জঙ্গল। কাঁপতে কাঁপতে সুমনের পাশে থাকতে চোখের এলো মৃদুলের মৃতদেহ। আবারও শুকনো ঢোক গিল সে। পুলিশ আসতে থাকা পুলিশগুলো থেমে গেছে গুলির শব্দে। প্রণয়ের প্রথম পুরুষ, পর্ব 5। পুরো গল্প প্লেলিস্টে।